দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। মানুষের জীবনে সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, এর সাথে জড়িয়ে থাকে প্রত্যাশা, বোঝাপড়া, দ্বন্দ্ব আর না বলা অনেক চাপ। আমরা প্রায় ভাবি সম্পর্ক আমাদের শক্তি দেবে, কিন্তু যখন প্রত্যাশা ও বাস্তবতার ফারাক বাড়ে তখন সেই সম্পর্কই হয়ে উঠতে পারে মানসিক চাপের বড় একটি কারণ। আজকের মনের কথাতে আমরা কথা বলবো সম্পর্কে প্রত্যাশা, বাস্তবতা, দ্বন্দ্ব ও মানসিক চাপ নিয়ে, চিকিৎসাবিদ্যার আলোকে, বাস্তব অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আফরোজা আক্তার, মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি এবং আরো ভালো লাগছে আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে পেয়ে। আপু, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, এখন আমরা প্রায় অনেকেই আসলে এরকম বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আসলে ভুগে থাকি। রিলেশনশিপ ইস্যুসটা আসলে অনেক বেশি এখন সামনে চলে আসছে। প্রথমে যদি একটু শুরু করি যে সম্পর্কে প্রত্যাশাটা তৈরি হয় কিভাবে, এবং এই প্রত্যাশা তৈরিতে একটা মানুষের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক অভিজ্ঞতার কোন কোন বিষয়গুলো আসলে চলে আসে? সম্পর্ক মানেই কিন্তু প্রত্যাশা। সম্পর্কটা কিন্তু আমরা আসলে সম্পর্ক হতে পারে একেবারে পরিবারের যারা ফ্যামিলি মেম্বার্স আছেন তাদের সাথে, সম্পর্ক হতে পারে বন্ধুত্বের, সম্পর্ক হতে পারে আমি যেখানে চাকরি করছি, কাজ করছি সেই জায়গাটাতে, আপনার আমার সাথে সম্পর্ক। সো সম্পর্কটা আসলে কার সাথে এবং কোন জায়গাটাতে আমাকে ফোকাস করতে হবে, এখান থেকে কিন্তু আমার হচ্ছে প্রত্যাশাটা তৈরি হবে। আর সম্পর্ক মানেই প্রত্যাশা, শুরুতেই বলেছি। এখন আপনার এই প্রত্যাশাটা তৈরি হয় কারণ আমরা এই যে অ্যাজ এ হিউম্যান বিং, আমরা যখন ধীরে ধীরে একেবারে শিশু থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত এই প্রত্যাশাটা থেকেই কিন্তু মানুষের জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকখানি সাহায্য করে। এখন সম্পর্কটা কি, ভিত্তিটা কি, কার সাথে সম্পর্ক, এই জায়গাটাতেও একটা ডিমার্কেশন থাকে যে কার সাথে, কার কাছ থেকে আমি কতটুকু প্রত্যাশা করব। এবং তার সাথে সাথে পারিপার্শ্বিকতা, আমি আমার আশপাশ থেকে কি পাচ্ছি, কি নিচ্ছি, আমি কোথা থেকে কতটুকু আশা করছি। সো এই জায়গাগুলোতে কিন্তু আসলে প্রত্যাশাটা ডিপেন্ড করে, নির্ভর করে। একদমই আপু, এই যে যখন প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে একটা বড় ফারাক হয় যে কোনো সম্পর্কে, তখন সেটার মানসিক স্বাস্থ্যের প্রভাবটা আসলে কেমন থাকে? হয় কি, আমাদের জীবনে হচ্ছে গিয়ে ছোট ছোট বিষয়গুলোতে একটা ছোট্ট একটা আশা থাকে, প্রত্যাশা থাকে, এবং কখনো কখনো হয় কি যে আমরা সেই প্রত্যাশা পর্যন্ত বা গোল পর্যন্ত, লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারি, কখনো কখনো পারি না। সবসময় তো এরকম হবে না আসলে যে আমি আমার যা মনের ইচ্ছা, আমি আরেকজনের কাছ থেকে যেটা চাচ্ছি সবসময় তো আসলে সম্ভব হবে না পাওয়া। হ্যাঁ, তো কখনো কখনো এমনও হতে পারে যে আমি আমার আশা ছিল, আমার ইচ্ছা ছিল, আমার প্রত্যাশা ছিল যে আমি এই ওনার কাছ থেকে বা লটস অফ পিপল, অনেকের কাছ থেকে, অথবা হচ্ছে একজন মানুষের কাছ থেকে আমি এই জিনিসটা আশা করছি, কিন্তু কখনো কখনো সেটা হয়ে ওঠে না, হ্যাঁ, পেরে ওঠে না। তখন একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। কারণ আমরা বলি যে আমি জিতে গেলাম, এইটাকে রিসিভ করা বা এইটাকে হচ্ছে গিয়ে আমি উদযাপন করছি। আবার আমি যখন ফেইলিওর হলাম, আমার ফেইল হলো, তখনও কিন্তু আমাকে বিষয়টাকে মেনে নিতে হবে। ঠিক তেমনি প্রত্যাশা যখন কখনো কখনো ভঙ্গ হতে পারে, কিন্তু প্রত্যাশা ভঙ্গ হলেও কিন্তু সেই জায়গাটাতে মেনে নেওয়ার সেই অ্যাকসেপ্টেন্স, সেই মনোভাবটা কিন্তু তৈরি হতে হবে। না হলে হবে কি, এই জায়গাটাতেই দ্বন্দ্ব তৈরি হবে। আপু, এই বিষয়ে আমরা আরো শুনবো, তবে একটু আগে জানতে চাই যে এই যে এক্সপেকটেশন আমরা বলি যে প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা, যেটা বললেন যে ইন্ডিভিজুয়াল ওয়াইজ কিন্তু প্রত্যেকটা মানুষের চাওয়া, আশা, এগুলো কিন্তু ডিফারেন্ট। তো এটা কি আসলে ছোট থেকেই আসলে প্রথিত হয় একটা মানুষের পার্সোনালিটির মধ্যে যে ওর একটু হাই এক্সপেকটেশন, ও হয়তো একটু হাই ডিমান্ডিং, বা এই বিষয়গুলো কেমন ভাবে চলে আসে? হ্যাঁ, ব্যক্তিত্বের উপরও কিন্তু নির্ভর করবে অনেকখানি। কারণ আমি একজন কি নির্ভরশীল, আত্মনির্ভরশীল, নাকি আমি হচ্ছে গিয়ে অন্যরা কি করছে সেটা দেখে দেখে আমি অনেক কিছু চাচ্ছি, নাকি আমি অন্যের উপর অনেক বেশি নির্ভর করছি, আমার পার্সোনালিটি প্যাটার্নটা কীরকম, ব্যক্তিত্বের প্যাটার্নটা কীরকম, সেই জায়গাটাতেও কিন্তু আমার প্রত্যাশা, আমি কিভাবে প্রত্যাশা করি কারো কাছ থেকে, প্রত্যাশা পূরণ করা পর্যন্ত আমি কতটুকু অপেক্ষা করি বা কতটুকু চাই, প্রত্যাশা পূরণ না হলে আমি তখন কিভাবে রিফ্লেক্ট করি, কিভাবে রিয়াক্ট করি, এই জায়গাগুলো কিন্তু ব্যক্তিত্ব থেকে আসে। এবং ব্যক্তিত্বটা কোথা থেকে তৈরি হয়? একেবারে শিশু বয়স থেকে ধীরে ধীরে মানুষ বড় হতে থাকে, একটি শিশু বড় হতে থাকে, তার পরিবর্তন, এটা কিন্তু অনেকখানি জেনেটিক,
অনেকখানি কিন্তু পরিবেশগত, অনেকখানি কিন্তু হচ্ছে গিয়ে আমি ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করতে পারি কিনা, খাপ খাইয়ে নিতে পারি কিনা, এই জায়গাটাতেও কিন্তু আসলে নির্ভর করে। সো প্রত্যাশা এবং ব্যক্তিত্ব এই দুটো কিন্তু একেবারে সম্পূরকভাবে জড়িত একটা আরেকটার সাথে। একদমই তাই। এই যে আপনার কাছে যখন বিভিন্ন রোগীরা আসে তাদের যে কোনো সমস্যাগুলো নিয়ে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনটা দেখতে পান, যে দাম্পত্য সম্পর্কের সমস্যা নাকি প্রেমের সম্পর্ক, এবং কখন আসলে তারা আসছে কি লক্ষণ নিয়ে আসে? বেশিরভাগ ক্ষেত্রে আসলে দাম্পত্য পরিস্থিতিতেই আসে বেশি, কারণ রিলেশনশিপ প্রবলেম এটা আসলে বেশি ইয়াঙ্গার এজের, তো এরা আসলে বিষয়টাকে বুঝে ওঠার আগে একটার পর একটা প্রবলেম, একটার পর একটা দায়িত্ব চলে আসে, এবং এই বিষয়টা নিয়ে যে সাইকিয়াট্রিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে শরণাপন্ন হওয়া যায়, তার কাছ থেকে সাহায্য নেওয়া যায় এবং ওখান থেকে ভালো থাকা যায়, এই বিষয়টাও হয়তো বা অনেকের কাছে সেই চিন্তাটা আসে না, সেক্ষেত্রে ওদিক থেকে হয়তো বা কম আসে। কিন্তু এই বয়সে অথবা মানে আর্লি এজে যারা আসে তাদের আসলে দেখা যায় বেশিরভাগই আসে এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেমের কারণে, অর্থাৎ সম্পর্কজনিত তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট সমস্যা হচ্ছে, তখন হয়তো বা তারা আসে। একদমই। এই যে আমরা অনেক সময় শুনি যে সম্পর্ক মানেই সমঝোতা, স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, লটস অফ থিং। তো এই যে সমঝোতার সেলফ রেসপেক্টকে একটু কম্প্রোমাইজ করা, এই দুটোর মাঝে আসলে সীমারেখাটা কোথায়? সম্পর্ক যদি আমি ভালো রাখতে চাই এবং ভালো সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু কখনো কখনো কম্প্রোমাইজ করতে হয়, কখনো কখনো স্যাক্রিফাইস করতে হয়, কখনো কখনো নিজেকে পরিবর্তনও করতে হয়। কিন্তু এই যে পরিবর্তন, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে গিয়ে নিজেকে যদি একেবারে শেষ করে দিই যে আমি কি এবং আমার অস্তিত্বটা কোথায়, এই জায়গাটা থেকে যদি আমি সরে যাই, তখনই কিন্তু হচ্ছে গিয়ে একটা সময় দেখা যাবে যে আমি আসলে জীবনে কি করলাম, ওই জায়গাটাতে কিন্তু তখন তার অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে। তো আমরা যেটা বলি যে নিজেকে আসলে নিজের অস্তিত্বকে বিলীন করে আসলে কখনো কিছু করা যাবে না, কারণ সবার আগে আমরা বলি যে হ্যাঁ অনেক দায়িত্ব পালন করতে হবে, আসলে দায়িত্ব পালনটা সবার আগে কিন্তু নিজের জন্য, নিজের প্রতি দায়িত্ববান হতে হবে আগে, তারপরে হচ্ছে গিয়ে অন্যের প্রতি দায়িত্ববান। অথবা আপনি যদি বলেন যে হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে প্রপার ওয়েতে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু সেটাকে নিজেকে বিলিয়ে দিয়ে না। যত ক্লোজ সম্পর্ক হবে, কাছের সম্পর্ক হবে, এই জায়গাগুলোতে কিন্তু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস আসবে। কিন্তু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে গিয়ে কখনো কিন্তু এটা যদি চলে আসে যে আমি অনেক বেশি কম্প্রোমাইজ করছি, অনেক বেশি স্যাক্রিফাইস করছি, সে করছে না, এই যে কম্প্যারিজনটা যখন আসে, তাহলে বুঝতে হবে হয়তো বা ওই পাশ থেকে প্রপার কমিউনিকেশন, প্রপার কম্প্রোমাইজ আসলে করা হচ্ছে না, শুধু এক পক্ষ থেকেই হচ্ছে, এবং ওইখান থেকে কিন্তু আসলে এই দ্বন্দ্বটা, এই খারাপ লাগাটা, চাপটা কিন্তু মানসিক চাপটা বেড়ে যেতে পারে। একদমই। তো এই যে আপু যে রেসপেক্টের বিষয়, অনেকে বুঝে না যে আমরা এখন বলি আসলে হোয়াট ইজ লাভ, একটা ব্যাপার থাকে আসলে সম্পর্কে, ভালোবাসাটা কি। কারো কাছে সম্পর্ক মানে একটা ভালোবাসা, কারো কাছে বিশ্বস্ততা, লয়্যালটি, কারো কাছে একটা সম্মান বোধের জায়গা। আসলে সম্পর্কে কোন বিষয়গুলো থাকাটা খুব বেশি দরকার, মৌলিক উপাদানগুলো আসলে কি? সম্পর্কের মৌলিক উপাদানের এই যে আপনি যে কয়টা বললেন, তা এই কটা কিন্তু অবশ্যই লাগবে। ভালোবাসা লাগবে, সম্মানবোধ থাকতে হবে, শুধু ভালোবাসা থাকলেই হবে না। সম্মানবোধটা কিন্তু এমন না যে সে আমার চেয়ে বড় এই কারণে, সে আমার চেয়ে চাকরিতে বড় এই কারণে, সে আমার এমপ্লয়ি, তার প্রতিও আমার কিন্তু একটা যথেষ্ট সম্মানবোধ থাকতে হবে। আমার ওয়াইফ, তার প্রতি হচ্ছে গিয়ে সম্মানবোধ থাকতে হবে। আমার হাজবেন্ড, তার প্রতি কিন্তু সম্মানবোধ থাকতে হবে। শুধু ভালোবাসা দিয়ে কিন্তু সম্পর্ক হবে না, এখানে দায়িত্ববোধ থাকবে, এখানে হচ্ছে এখানে নিরপেক্ষতাও থাকবে, অনেক সময় হচ্ছে এখানে অনেকখানি ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতাও থাকবে, এখানে কম্প্রোমাইজ থাকবে। কিন্তু কখনো কখনো নিজেকে এবং আমার যার সাথে আমার সম্পর্ক, তাকে কিন্তু আমাকে বুঝাতেও হবে যে হ্যাঁ আমি কিন্তু এতটুকু করছি, এটা কিন্তু হচ্ছে আমাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য না, তোমার ভালোর জন্যও না, আমাদের ভালোর জন্য করছি। অর্থাৎ
প্রত্যেকটা জায়গায় যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে প্রপার কমিউনিকেশনটা আসলে খুব বেশি জরুরি। আর এই যে আমরা সম্পর্কের দ্বন্দ্বের কথাও বলছি, দ্বন্দ্বটা আসলে কি সম্পর্ক ভেদে, এবং এই দ্বন্দ্ব আসলে কখন মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় বা মানসিক রোগের একটা গোড়াপত্তনের জায়গা হয়ে দাঁড়ায়? এটা আমার নিজস্ব বিলিফ না, শুধু এটা আসলে গবেষণাও বলে। আমরা না সম্পর্কটাকে এখন প্রপার আইডেন্টিফিকেশনটাকে মনে হয় বা লিমিটেশনটাকে আমরা অনেক সময় ভুলে যাই। দেখেন, আমরা যখন ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমার ভাই বোনকে ভালোবাসি, আমার বন্ধুকে ভালোবাসি, আমি আমার শিক্ষককে ভালোবাসি, আমার শিক্ষিকাকে ভালোবাসি, আমার ক্লাসমেটকে ভালোবাসি, সাপোজ আমি আপনাকেও ভালোবাসি। তো ভালোবাসাটা আসলে কত প্যাটার্নের হয়, কত মানুষের প্রতি হতে পারে, কিন্তু আমি আসলে কাকে কোন লেভেল পর্যন্ত ভালোবাসবো, একজন মানুষকে আমার ভালো লাগছে, ভালোবাসছি, এটা আসলে আমি তাকে কি হিসেবে কিভাবে ভালোবাসছি, এই জায়গাটাতেও কিন্তু একটা ডিমার্কেশন, একটা লিমিটেশন থাকতে হবে। যখনই মনে হবে যে আচ্ছা আমার একজনকে ভালো লাগছে, আমি তার কাছ থেকে প্রত্যাশা করছি যে সেও আমাকে ভালোবাসবে, সেও আমাকে পছন্দ করবে, কিন্তু সব সময় তো আমি ভালো লাগলেই তো আমার ওই পক্ষ থেকে ভালো লাগা, ভালোবাসাটা আসবে না। আমি একজনকে পছন্দ করি মানেই হচ্ছে গিয়ে ওখান থেকে আমাকেও পছন্দ করবে, সব সময় পজিটিভ রেসপন্স আসবে সেটা না, সেটা হয়ে উঠবে না আসলে। এবং এই যে ডিমার্কেশন, যে আমি শিক্ষককে ভালোবাসি মানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু শিক্ষকের প্রতি ভালোবাসার চেয়ে বেশি কিন্তু সম্মান বোধ থাকে, শ্রদ্ধা বোধ থাকে। হ্যাঁ, তো এই যে শিক্ষককে ভালোবাসতে গিয়ে আমি অনেক সময় বুঝতে পারি না যে আমি আসলে শিক্ষককে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, শিক্ষককে ভালোবাসা যায়, কিন্তু সেই ভালোবাসার কিন্তু একটা ডিমার্কেশন থাকে, ওই জায়গাটাতে কিন্তু বাউন্ডারি থাকে, ওই জায়গাটাতে কিন্তু ওই বাউন্ডারি কিন্তু ক্রস করা যাবে না। করতে গেলেই হচ্ছে গিয়ে আমি আমার ভালো লাগাটাকে, ভালোবাসাটাকে আমি আসলে আইডেন্টিফাই করা, এবং আমি আমার ভালোবাসাটাকে তখন ভুল পথে নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হতে পারে। এই যে অস্তিত্বের কথা আমরা বারবার চলে আসি, যে আমরা নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া যাবে না, এই অস্তিত্বটা আসলে কি? নিজের সেলফটাকে আসলে আমরা কিভাবে দেখছি সম্পর্কের মাঝে? সেলফ অ্যান্ড সেলফ রেসপেক্ট, অর্থাৎ আমি আমাকে নিজেকে বুঝা, আমাকে সম্মান করা। আমি যখন আমাকে বুঝতে পারবো যে আচ্ছা আমি কিভাবে আমার কি ভালো লাগে, আমার কি খারাপ লাগে, আমি কি চাই, আমি চাইলে সেটা আমি কিভাবে চাই, আমার চাওয়া পূরণ না হলে আমি কি করি। এখন আমি যেটা চাচ্ছি, আমি সেটা যদি না পাই, তাহলে ও পাশ থেকে আমি যার কাছ থেকে চাচ্ছি ওই পাশ থেকেও তো সবসময় সম্ভব হয়ে উঠবে না যে আমি যা চাচ্ছি সেটা সবসময় পূরণ হবে, তাই না? এখন আসলে সেলফ অ্যান্ড সেলফ রেসপেক্ট শব্দগুলো বলে যে আমি আমাকে আগে বুঝতে হবে, আমাকে সম্মান করা শিখতে হবে, আমাকে আমার অস্তিত্বটাকে, আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে আমার অস্তিত্বটাকে তৈরি করতে হবে। সেটা আসলে আরও একটা শব্দ আসা উচিত এখানে, প্রপার রোল প্লে করা। সো আমি কে, এবং আমি কিন্তু পরিবর্তনশীল। এই যে বলছি শিশু থেকে কিশোর হচ্ছি, কিশোর থেকে আমি বড় হচ্ছি, বড় থেকে আস্তে আস্তে বয়োজ্যেষ্ঠর দিকে যাচ্ছি, অর্থাৎ আমিও কিন্তু পরিবর্তনশীল, আমার দায়িত্বও কিন্তু পরিবর্তনশীল। আমাকে কিন্তু কোথাও আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে কিন্তু কোথাও অনেক কিছুকে ছেড়ে দিতে হবে, অনেক কিছুকে কিন্তু দায়িত্বটা ছেড়ে দেওয়ার মতো সেই প্রস্তুতিও কিন্তু নিতে হবে। অতএব আমি কে, আমি কি, আমার দায়িত্ব কি, সেই জায়গাগুলোতেও কিন্তু নিজেকে ডিফাইন করা, নিজেকে বোঝা, এই জায়গাগুলোতেও কিন্তু নিজের অ্যাওয়ারনেসটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, ডেভেলপ করতে হবে। একদমই। এই যে অনেক মানুষ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে, সেটা যে কোনো সম্পর্কই হোক, অনেক সময় আমরা নিজের অনুভূতিটাকে আসলে প্রকাশ করি না, অনেক কিছু চেপে রাখি মনের মাঝে, যেটা প্রথম থেকেই বলছিলেন। এই যে চেপে রাখা, এটা কি আসলে একটা বড় মানসিক ক্ষতর দিকে আসলে নিয়ে যায় কিনা? এটা তো অনেকখানি কিন্তু ব্যক্তিত্বের উপরও নির্ভরশীল। আমি আসলে একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করি, কখনো হয় কি যে আমি একটা পরিস্থিতিতে আমি যা চাই সেই জায়গাটাতে আমি অনেক সময় হয়তো বা স্পিক আউট করি, আমি বলি যে আমি এটা চাই, আমার এটা প্রয়োজন। আবার কখনো এরকম হয় যে আমি চাচ্ছি কিন্তু আমি সেটা প্রকাশও করছি না, আমার প্রত্যাশা পূরণ হলো না, তখন আমি আবার খারাপ লাগা কাজ করছে, মন খারাপ হচ্ছে, অভিমান জমছে। অতএব আমাকে কিন্তু হচ্ছে গিয়ে কখনো শুধু প্রত্যাশা করলে হবে না, সেটা কিন্তু প্রকাশও করতে হবে। হ্যাঁ, এই যে যদি আমি প্রকাশ না করি বা আমার প্রত্যাশা পূরণ না হলে যে আমার খারাপ লাগা কাজ করছে, এই যে প্রকাশ যদি না করি, তখন কিন্তু সবসময় কিন্তু সম্ভব না একজন মানুষ ওই পাশ থেকে বুঝতে পারবে যে আমার খারাপ লাগা কাজ করছে, আমার যেটা চাওয়া ছিল সেটা পূরণ হলো না বলে আমি কি করছি, কি চাইছি। অতএব আমাকে কিন্তু এই যে প্রপার কমিউনিকেশন, এই জায়গাটাতেও কিন্তু হচ্ছে গিয়ে গুরুত্ব দিতে হবে। আমাদের কিন্তু সব সময় এরকমটা হয়ে ওঠে না
যে আমি আমার প্রপার ইমোশনটা প্রকাশ করতে পারি, আমি আমার দায়িত্ব যেটা ছিল, কখনো কখনো কিন্তু খানিকটা বিচ্যুতিও ঘটতে পারে, কখনো কখনো আমি ভুলেও যেতে পারি। অতএব এই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে গিয়ে কখনো প্রত্যাশাটাকে কিন্তু চেয়েও নেওয়া লাগে যে হ্যাঁ তুমি কিন্তু এটা ভুলে গিয়েছো, এটা কিন্তু করা লাগবে। এই যে প্রপার কমিউনিকেশন না হলে এই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে গিয়ে উনি একজন চিন্তা করবে যে হ্যাঁ আমার প্রত্যাশা পূরণ হলো না, সে আসলে ইচ্ছা করে করছে, ধীরে ধীরে হয়তো আমাকে ডিভ্যালু করছে, এরকমটা মনে হতে পারে। এখান থেকে কিন্তু নেগেটিভিটি, অর্থাৎ সব সময় হচ্ছে গিয়ে মনে করবে যে না আমার জন্য কিছুই করে না, আমার জন্য কিছুই করবে না, আমি হয়তো গুরুত্বহীন হয়ে গিয়েছি। ওইদিকে ওপাশ থেকে হয়তো বা এমনও হতে পারে যে তার মাথায় এই চিন্তাগুলো একেবারেই নেই। একদমই। আমরা এই বিষয় নিয়ে আপু আরো কথা শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় সম্পর্কে প্রত্যাশা, বাস্তবতা, দ্বন্দ্ব ও মানসিক চাপ। আমাদের সাথে আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আফরোজা আক্তার, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হসপিটাল। আপু, আমরা অনেকগুলো বিষয় নিয়েই আসলে কথা বলছিলাম। এখন যদি বর্তমান প্রজন্মের একটা রোমান্টিক রিলেশনশিপের দিকে যদি আমরা এমফাসাইজ করি, অনেক সময় দেখি যে আসলে এখনকার যুগে সম্পর্কটা মানে কিন্তু ফিজিক্যাল অ্যাটাচমেন্টের দিকেই আগে চলে যায় অনেকটুকু, বা অনেকে হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকটুকু ভয়ও থাকে, অনেকে সম্পর্ক তৈরি করতেও ভয় পাচ্ছেন, কমিটমেন্ট তৈরি করতে একটা ফিয়ার থাকে। তো সেই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন? সম্পর্ক তো আসলে অনেকখানি ইমোশনাল, অনেকখানি মেন্টাল এবং অনেকখানি ফিজিক্যাল। হিউম্যান বিইং মানেই কিন্তু হচ্ছে গিয়ে কাছাকাছি থাকাটা পছন্দ করে। এমনকি এরকমও হয় যে একজন মানুষ অনেক দূরে আছে, দুইজন দুই দেশে আছেন, তারপরও কাছাকাছি থাকতে পছন্দ করে। কেন করে? আসলে এই যে অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী হিউম্যান বিইং হচ্ছে গিয়ে চায় কাছাকাছি থাকার জন্য, সে ডিস্টেন্স কমাতে চায়, তার মধ্যে ইনসিকিউরিটি আসে, ইনসিকিউরিটি কমানোর জন্য সে চায়। তো যখনই সম্পর্ক, যখনই ভালোবাসা তৈরি হবে, এখানে কিন্তু আসলে যতখানি মেন্টাল ততখানি কিন্তু ফিজিক্যাল হবে। এখন এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে আসলে ঠিক করতে হবে যে আমরা কতটুকু নিজেকে প্রকাশ করব ইমোশনালি, মেন্টালি, এবং কতখানি হচ্ছে গিয়ে আমি ফিজিক্যালি প্রকাশ করব, কতখানি আমি অ্যাটাচড হব একজন মানুষের সাথে। এই জায়গাটাতে যদি বয়স, সম্পর্কের ডিউরেশন যদি না বুঝতে পারা যায়, যদি খুব দ্রুততার সাথে সম্পর্কগুলো এগিয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে এই সম্পর্কগুলোতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। যে কোনো জায়গায় সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আসলে একটা প্রপার সময়ও দেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু আপনার বন্ডিংস তৈরির জন্য কিন্তু আপনাকে যদি সময়টা না দেন, ম্যাচিউরিটি কিন্তু তৈরি হবে না। ম্যাচিউরিটি তৈরি না হলে কিন্তু আমি আসলে বুঝতেও পারবো না যে আমি আসলে কি করছি, কতটুকু করছি। অতএব যখন রোমান্টিক রিলেশনে যদি আমরা আসি, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ ডেফিনিট রিলিজিয়ান কিন্তু বলে, আমি যদি রিলিজিয়নের ভাষায় বলি, তাহলে কিন্তু আসলে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ওর মেন্টাল অ্যাটাচমেন্ট, এই জায়গাগুলোতেও কিন্তু একেবারে প্রপার বাউন্ডারিজ থাকা উচিত। আদারওয়াইজ কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেউ একটা সম্পর্ককে একটা পরিপূর্ণ জায়গায় হয়তো রূপ দিতে চায়, হয়তো বিয়ের কথা ভাবছে, তখন আসলে নিজেদের মাঝে বোঝাপড়াটাকে আরো একটু ক্লিয়ার করার জন্য কি কি তাদের মাঝে কমিউনিকেশনগুলো থাকা উচিত? বিয়েটা কিন্তু আমাদের দুইজন মানুষের মধ্যে হয় তা না। বিয়েটা কিন্তু হচ্ছে গিয়ে ইটস মোর দ্যান পার্সোনাল, ইটস কাইন্ড অফ সোশ্যাল অলসো। হ্যাঁ, ইটস ফ্যামিলিয়াল অ্যান্ড সোশ্যাল। কারণ আমি যখন একটা পরিবারে ঢুকবো, সেই পরিবারের প্রত্যেকটা ব্যক্তিত্বের সাথে কিন্তু আমি অ্যাটাচড। অতএব যখনই একটা সম্পর্কের দিকে একজন মানুষ এগিয়ে যেতে চাইবে, তখন কিন্তু তার যতখানি জরুরি হচ্ছে গিয়ে সে সেই ব্যক্তিকে চিনছে, সেই ব্যক্তির সাথে কমিউনিকেট করছে, ওই জায়গাটাতে কিন্তু আরও বেশি জরুরি হচ্ছে গিয়ে তার পরিবারকে চেনা, তার পরিবারের সাথেও কমিউনিকেট করা। এবং এই যে একটা পরিস্থিতিতে যে আমাকে, একটা পরিবারের সাথে যে আমাকে কিন্তু খাপ খাওয়াতে হবে, আমাকে কিন্তু অনেকখানি পরিবর্তনও করতে হবে নিজেকে। সো পরিবর্তনটাও যেন শুধু অ্যাজ এ ফিমেল একজন মেয়ে শ্বশুরবাড়িতে গেল শুধু মেয়েটারই পরিবর্তন হতে হবে সেটা না। এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকেরই পরিবর্তনটা হওয়া উচিত। আদারওয়াইজ এখানে কিন্তু আসলে ওই যে আবার দ্বন্দ্ব কিন্তু আবার চলে আসবে। আমরা যদি এই যে এখন দেখছি বিচ্ছেদের পরিমাণ অনেক বেশি বাড়ছে দাম্পত্য সম্পর্কগুলোতে, সেখানে আপনার অভিজ্ঞতায় কি বলে বিচ্ছেদের মূল কারণগুলো আসলে কি, এবং সাথে যোগাযোগের অভাব নাকি
প্রত্যাশা পূরণেও ব্যর্থতা, সেই বিষয়গুলো আসলে চলে আসে? সব প্রত্যাশা কখনোই পূরণ করা সম্ভব হবে না, কিন্তু যেটা করতে হবে প্রপার কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট। ডিভোর্সের কারণ যদি আমি খুঁজতে যাই, এখানে আসলে অনেক কিছুই আসে। তার মধ্যে অবশ্যই একটা বড় কারণ হচ্ছে গিয়ে প্রত্যাশা এবং প্রত্যাশা পূরণ না হওয়া, অন্তর্দ্বন্দ্ব তৈরি হওয়া, অভিমান জমতে থাকা এবং প্রপার কমিউনিকেশন, এটা একটা অনেক বড় ইস্যু। এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে হ্যাঁ, আমি কোন পরিবারটাতে যাচ্ছি সেই পরিবারের সাথে আমি নিজেকে খাপ খাওয়ানো এবং আমার সাথে বাকিরা আমার সাথে পরিবর্তন হচ্ছে কিনা, খাপ খাওয়াতে পারছে কিনা, এটাও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। কখন আসলে আমরা বুঝবো যে আমার এই সম্পর্কের জায়গাটাও আমার কাছে একটা আসলে মানসিক চাপের বড় কারণ, এবং কোন কোন লক্ষণ দেখলে আমার একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত? অবশ্যই তো একটা পারিবারিক পরিস্থিতি তৈরি হয় এবং সেটা খুব অল্প সময়ের জন্য হয় তা না, দেখা যায় দীর্ঘদিন ধরেই হতে হতে একসময় হচ্ছে গিয়ে তার মধ্যে কিছু মানসিক পরিবর্তন দেখা দেয়। যেটা হয় যে আমি যেটা বললাম যে বিষণ্ণতা বা উদ্বিগ্নতা রোগ বা এই যে চাপের কারণে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার বলে, এর ফলে হয় কি যে দৈনন্দিন জীবনে কিছু লক্ষণের কারণে দৈনন্দিন জীবনে কাজের সমস্যা হচ্ছে, সম্পর্কের সমস্যাগুলো হচ্ছে। কি হয় তখন দেখা যায় যে খুব কমনলি আমাদের মধ্যে অল্পতেই রেগে যাচ্ছে, খুব মন খারাপ থাকছে, কারোর সাথে যোগাযোগ করতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না, কিছুই করতে ইচ্ছা করে না। তারপর অল্পতে রেগে যাচ্ছে বা খুব বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরিবারের সদস্যদের সাথে খুব খিটমিটে হচ্ছে, খুব সহজেই হচ্ছে কি রিয়্যাক্ট করে ফেলছে। এবং তার সাথে সাথে অনেক সময় যে শারীরিক কিছু লক্ষণও দেখা দেয়, বলে যে খুব মাথা ব্যথা করে ইদানিং, সকালে ঘুম থেকে উঠেই দেখি মাথা ব্যথা, সারাদিনই মাথা ব্যথা, প্রায় দিনই মাথা ব্যথা থাকে, খুব ঘুমের সমস্যা হচ্ছে, ঘুম ভাঙে বারবার। এই সমস্যাগুলো, এই লক্ষণগুলো যদি একটানা কিছুদিন থাকে, তার ফলে হচ্ছে গিয়ে তার মধ্যে কিছু মানসিক পরিবর্তনের ফলে তার ব্যক্তিগত জীবনে, তার কাজ করতে গিয়ে, তার পারিবারিক জীবনেও সমস্যা হয়, তার চাকরি জীবনেও সমস্যা হতে পারে। যদি পড়াশোনায় থাকে তাহলে দেখা যায় পড়াশোনাতেও কিন্তু অনেক সময় তার পড়াশোনা করতে অসুবিধা হয়, মনোযোগহীনতায় দেখা দিতে পারে। অতএব তখন কিন্তু যদি আমরা ডিউরেশন অনুযায়ী বলি, তখন কিন্তু অনেক সময় মানসিক রোগের লক্ষণ নিয়েও আমাদের কাছে ঠিক এই কারণে অনেকেই আসে। সুতরাং এই বিষয়গুলো আসলে শুরু থেকে অ্যাড্রেস করা প্রয়োজন। এবং আমরা যতটুকু জানি কাপল কাউন্সেলিং বলেও একটা বিষয় আছে, এবং বিয়ের আগেও কিন্তু এখন প্রি ম্যারিটাল কাউন্সেলিং উন্নত বিশ্বে অনেক জায়গায় আসলে করছে। বাংলাদেশে এরকম এটা সার্ভিসগুলো আসলে কোথায় কোথায় দেওয়া হয় বা এই বিষয়টা যদি বলেন। আচ্ছা, শুধু কাপল কাউন্সেলিং না, এখানে তো আসলে অনেকগুলো বিষয় আসে। কগনিটিভ রিস্ট্রাকচারিং, যেটা আমি আলোচনায় এসেছিল যে নেগেটিভ চিন্তা আসতে থাকে, তো কগনিটিভ রিস্ট্রাকচারিং করার আগে কখনো কখনো এই যে কমিউনিকেশন করছে না, এই জায়গাগুলোতেও কিন্তু হচ্ছে গিয়ে তাদের সাথে বসতে হয়। এবং আপনি যেটা বললেন যে কাপল কাউন্সেলিং, অনেক সময় ম্যারিটাল কাউন্সেলিং, এগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং আমাদের দেশে আমরা হয়তো বা জানি না, কিন্তু আমাদের দেশে হাতের কাছে অনেক জায়গাতেই আসলে অ্যাভেলেবেল আছে এই সার্ভিসগুলো নেওয়ার ক্ষেত্রে। যদি সাইকোথেরাপি বলে আর কি, সাইকোথেরাপির একটা বিশাল অংশ কিন্তু হচ্ছে গিয়ে আছে। আমরা যদি বলি যে সরাসরি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে, যেটা আগে পিজি হাসপাতাল বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, বড় বড় ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ আছে, ওইখানেও কিন্তু আসলে অনেক জায়গাতেই অ্যাভেলেবেল আছে। এমনকি এগুলো তো আমি বড় বড় জায়গায় বললাম, এমনকি বেশ কিছু কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেগুলো এখন কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে, যেখানে আমরা ইজিলি কাপল কাউন্সেলিং নিতে পারি। এবং কাপল কাউন্সেলিং মানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বা পার্টনার দুজনকেই কিন্তু আসতে হবে, এবং দুজনকে যত যাই করি না কেন আমাকে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সামনে, ঝগড়াঝাটি যাই হোক, সামনে বসতে হবে। পেশাদার সহায়তা নেওয়ার সেই মানসিকতাটাও আসলে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপু, আমরা যদি আবার সম্পর্কে ফেরত আসি, কখন আমরা বুঝবো যে এটা শুধুমাত্র দ্বন্দ্ব হচ্ছে আমার সম্পর্কে, নাকি একটা টক্সিক সম্পর্কে আসলে পরিণত হয়েছে? ডিফারেন্সিয়েটটা কিভাবে করা যায়? আমরা কিন্তু এখন খুব কমনলি কিছু শব্দ ব্যবহার করি যে টক্সিক রিলেশন তৈরি হচ্ছে। আসলে টক্সিক রিলেশনটা কখন হবে? যখন একেবারে যদি মোটা দাগে বলি, যখন আমি বুঝবো যে আমার এই সম্পর্কের কারণে, আমরা আসলে সম্পর্কটা কেন তৈরি করি? ভালো থাকার জন্য, আমার ভালো লাগে, আমার আনন্দ হয়, আমার তার কাছে গিয়ে আমি অনেক কিছু প্রকাশ করতে পারি, আমি তার কাছে একেবারে ইজিলি নিজেকে প্রকাশ করতে পারি।
কিন্তু যখন টক্সিক বলবো তখনই যখন আমি নিজেকে প্রকাশ করতে পারছি না তার কাছে, আমি কিছু করতে গেলে সেই জায়গাটা থেকে খুব স্ট্রংলি রিয়াকশন আসছে, মেন্টালি খুব বেশি অ্যাবিউজ করছে, আমার প্রত্যেকটা জায়গাতে, হ্যাঁ আমার ভুল থাকতে পারে, আমি ভুল করতে পারি, আমি পারফেক্ট কিন্তু কেউই না, কিন্তু আমার ছোট ছোট ভুলগুলোকে খুব বেশি বড় করে দেখানো হচ্ছে, বা আমার দেখা যাচ্ছে যে আমি হয়তো বা ঠিক করছি কিন্তু তারপরেও আমাকে জায়গাটাতে ফোকাস তো করাই হচ্ছে না, বরং অপোজিট, অর্থাৎ আমাকে খারাপভাবেই দেখানো হচ্ছে নিজের কাছেও এবং অন্যদের কাছেও। এটা হচ্ছে গিয়ে একদিক থেকে আমি টক্সিক বলবো। আর আরও একটা দিক আছে, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যালি যদি অ্যাবিউজ করে, ফিজিক্যালি টর্চার করে, গায়ে হাত তোলা, মারধর করা যদি এরকমটা হয়, এবং এই জায়গাগুলোতে একেবারে সরাসরি যদি আমি বলি, আমি যদি বুঝতে পারি যে এই জায়গাটাতে আসলে সম্পর্কের ক্ষেত্রে আমি কমফোর্ট ফিল তো করছি না, বরং উল্টোটা এই সম্পর্কটার কারণে আমার লাইফে ডিসকমফোর্ট, আমার খারাপ লাগা, আমার অশান্তি দিনে দিনে বেড়ে যাচ্ছে। অতএব ওই জায়গাটাতে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে যদি সেই সম্পর্কটায় টক্সিক রিলেশনশিপ বলে যদি কিছু চিন্তাও চলে আসে, সেই জায়গা কিন্তু ডিফাইন করতে হবে যে আসলেই কি টক্সিক রিলেশনশিপ হয়ে যাচ্ছে, তাহলে হয় এখানে হচ্ছে গিয়ে আমাকে সমাধানে আসতে হবে, অথবা হচ্ছে গিয়ে এই টক্সিক রিলেশনশিপ থেকে সরতে হবে। আদারওয়াইজ যে ব্যক্তি টক্সিক রিলেশনশিপ তৈরি করে, যে ব্যক্তি হচ্ছে গিয়ে আসলেই টক্সিক, তার কাছ থেকে কিন্তু আপনি কখনোই যতই চেষ্টা করেন না, তার কাছ থেকে আপনি যদি তাকে শুধরাতে না পারেন, তাহলে কিন্তু আপনি তার কাছ থেকে একটা ভালো সম্পর্ক পাবেন না কখনোই। আপু সব কিছুর পরেও অনেক ট্রাই করা হলো, কিন্তু তারপর দেখা যাচ্ছে পার্টনার আসলে হয়তো সে নিজেই চাচ্ছে না বা নিজেই উইলিং না যে আমি নিজেকে আসলে পরিবর্তন করে এতটুকু আমি চেষ্টা করছি। অনেক সময় কিন্তু ফিমেলরা বিশেষ করে দেখা যায় যে বাচ্চার জন্য কিন্তু সম্পর্কটাকে আসলে মানিয়ে নেওয়া বা একটা সময় চালিয়ে নিয়ে যাওয়া, কিন্তু এটাকে আসলে বাচ্চার জন্য কি হেলদি হয় এই পারিবারিক পরিবেশটা? আমরা বলি যে বাচ্চার জন্য সম্পর্কটাকে হচ্ছে গিয়ে টিকে রেখেছি, সোসাইটির জন্য টিকে রেখেছি, কিন্তু গবেষণায় কি বলে জানেন? গবেষণায় বলে যে এই যে প্রতিদিনকার একসাথে দুইজন মানুষ থেকে বাচ্চা কাচ্চাদের সামনে ঝগড়া মারামারি করে একটা বাচ্চার মেন্টাল হেলথ ডেভেলপমেন্টে যতখানি ক্ষতিগ্রস্ততা হবে তার চেয়ে কম হবে যদি দুইজন দুই দিকে থাকে। সিঙ্গেল প্যারেন্ট হতে পারে, বাচ্চাটা বাবা মা আলাদা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার উপর এর ইম্প্যাক্টটা আরও কম পড়বে। প্রতিদিন এই ক্ষতিগ্রস্ততা দেখার চেয়ে তারা আলাদা হয়ে যাবে, সেই ট্রমাটা ইমিডিয়েট নেওয়াটা কষ্ট, কিন্তু প্রতিদিনকার কষ্ট থেকে, প্রতিদিনকার এই খারাপ লাগা থেকে কিন্তু বাচ্চাদের হচ্ছে গিয়ে যদি সরানো না যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের উপর এর ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে। অর্থাৎ সুস্থ সুন্দর পারিবারিক পরিবেশটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে। অনেকেই মনে করেন যে ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যাবে, এটা কি আসলে ঠিক হয়ে যায়? হ্যাঁ, ভালোবাসা থাকলে আসলেই সব ঠিক হয়ে যাবে, কারণ ভালোবাসাটা কিন্তু হচ্ছে গিয়ে, ভালোবাসার ডেফিনিশনে কিন্তু শুধু একজনকে ভালো লাগলো এবং সেই ভালো লাগাটা শুধু চোখে দেখা দেখি সেটাও না, শুধু ফিজিক্যাল হওয়া সেটাও না। ভালোবাসাটার মধ্যে কিন্তু এখানে দায়িত্ববোধ আছে, এখানে লয়্যালটি আছে, এখানে হচ্ছে গিয়ে ট্রাস্ট ইস্যু আছে। অতএব এই যে প্রত্যাশা অপূরণের ফলে আমাকে কি করতে হবে, আমাকে প্রপার এক্সপ্লানেশন দিতে হবে, ভালোবাসার মধ্যে কিন্তু এই সব কিছু আসবে। ভালোবাসার প্রকাশটাও তো কিন্তু জরুরি, রাইট? কারণ আমি একজনকে ভালোবাসি, আমার প্রকাশনার কিছুই নাই, সেটা তাহলে আমি কিভাবে বুঝবো? হয়তো পালন করে গেলাম, কিন্তু আমি তাকে প্রপারলি কমিউনিকেট করছি না। আমি সম্পর্কটা, আমি যদি একেবারে একটা গাছের সাথে তুলনা করি, আমি একটি গাছ লাগালাম, সেই গাছটাকে যেভাবে যত্ন করতে হয়, এবং অল থ্রু লাইফ গাছটাকে আমি প্রপার যত্ন না করলে গাছটা কিন্তু হচ্ছে গিয়ে ঠিকমতো বেড়ে উঠবে না। সেই গাছটা কিন্তু, আমি যদি ফুলের গাছ হয় প্রপার ফুল দিবে না, ফলের গাছ হলে প্রপার ফল দিবে না, এবং ফল দেওয়ার পরেও কিন্তু আমাকে যত্ন করতে হবে। অতএব সম্পর্কটা হবে এরকম, আমি বিয়ে করেছি, সম্পর্কে আছি, সেই সম্পর্কটাকে টিকিয়েও রেখেছি, সবাই জানে আমরা ভালো আছি, কিন্তু যত্নটা কিন্তু রাখতেই হবে, এবং যত্নটা কিন্তু ইটস এ মেইনটেনেন্স, বলে যে চালিয়ে যেতে হবে, এটা একটা অনগোয়িং প্রসেস সারা জীবন। ছোট ছোট কাজ, ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট গিফট, অথবা গিফট দেওয়ারও দরকার নেই, মুখে কিছু একটা প্রকাশ করতে হবে, একদম অ্যাপ্রিসিয়েশন, অ্যাকনলেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আপু অনেকটুকু শেষ পর্যায়ে এসেছি, একটু জানতে চাই যে
সোশ্যাল মিডিয়া, এখন এখানে আসলে আমরা সারাটাক্ষণ বিভিন্ন আমাদের সম্পর্কে বিভিন্ন প্যাটার্নগুলো আসলে খুব সামনে তুলে ধরি খুবই সুন্দরভাবে, খুব কালারফুল ওয়েতে। তো আসলে অনেকেই হয়তো সেটার সাথে কম্পেয়ার করে নিজের সম্পর্ককে আসলে পরিমাপ করেন, প্রত্যাশাটা কিন্তু সেখান থেকেও বাড়ছে। তো এটা আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে গিয়ে কম্পেয়ার করে ফেলি যে ও এরকম করলো, ওর হাজব্যান্ড ওর ওয়াইফ এরকম করলো, তাহলে আমার হাজব্যান্ড আমার ওয়াইফ কেন এরকমটা করছে না। তো সবসময় তো আসলে কম্পেয়ার করা যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা, প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া, ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটা জিনিস আলাদা। অর্থাৎ আমার মতো করে আমার পার্টনার কিন্তু 100% কেন 50%ও হবে না, কারণ আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের জেন্ডার, অর্থাৎ সে অপোজিট জেন্ডারের, সে আমার এলাকারও না, সে আমার আত্মীয় স্বজনের মধ্যেও না, সে আমার আশেপাশেরও না। অতএব দেখা যায় যে দুইজনের মধ্যে কিন্তু কমপ্লিটলি পার্সোনালিটি কমপ্লিটলি আলাদা। অতএব আমি কারো কাছ থেকে অন্য কারোটা দেখে যদি আমি কম্পেয়ার করি, তাহলে তো হচ্ছে গিয়ে বিষয়টা তো এরকম না যে এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড স্ট্রাকচার করা আছে, এইভাবেই হতে হবে, এইভাবেই থাকবে। আসলে সেটা হয়ে ওঠে না। হয় কি, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে ভালো অনেক কিছুই দিতে হবে, ভালো অনেক কিছু দেখবেন, কিন্তু অনেক কিছুকে সামালও দিতে হবে। অনেক কিছুকে আমি দেখবো, কিন্তু সেটা সব কিছু কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে নিব না। অতএব কম্পেয়ার করতে গেলে কিন্তু তখন সম্পর্কটা খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। অনেক ধন্যবাদ আপু। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আশা করছি আজকের এই অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন এবং আশা করছি পরবর্তী অনুষ্ঠানে আপনাকে আবারও আমরা পাশে পাবো। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই যে চমৎকার অনুষ্ঠানটা আপনি চালিয়ে যাচ্ছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম সুস্থ সম্পর্ক মানে নিখুঁত সম্পর্ক নয়, বরং যেখানে দুজন মানুষ নিরাপদে নিজের কথা বলতে পারে, নিজের সীমারেখা রক্ষা করতে পারে আর একে অপরের মানসিক সুস্থতার প্রতি যত্নশীল থাকে। প্রত্যাশা আর বাস্তবতার ফারাক থাকবেই, দ্বন্দ্বও আসবে, কিন্তু সেই দ্বন্দ্ব যদি সম্মান, বোঝাপড়া আর যোগাযোগের ভেতর দিয়ে সমাধান হয়, তাহলে সম্পর্ক হয়ে ওঠে শক্তির জায়গা, চাপের নয়। যে সম্পর্ক আপনার মানসিক শান্তি কেড়ে দিচ্ছে, সেই সম্পর্ক নিয়ে কথা বলা দুর্বলতা নয়, প্রয়োজনে সহায়তা নেওয়াই সুস্থতার প্রথম ধাপ। আজকের মতো শেষ করছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।